মধুপুর গ্রামে নিতাই নামে এক দরিদ্র কৃষক বাস করত। নিতাইয়ের এক খণ্ড ধানি জমি ছিল, আর সেই জমির প্রতি অনেকদিন ধরেই মাতবরের লোভ ছিল। কিরে গোপাল, তোকে না বলেছিলাম নিতাইকে খবর পাঠাতে আমার সাথে দেখা করার জন্য? মাতবর সাহেব, আমি ভুলে গিয়েছিলাম। আজকে আমি নিজে গিয়ে নিতাইকে নিয়ে আসবো আপনার কাছে। তোকে দিয়ে একটা কাজও আমার ঠিক মতো হয় না। মাতবর সাহেব, রাগ কইরেন না, আমার ভুল হয়ে গেছে। আজকের মধ্যে যেভাবেই হোক নিতাইকে আমার কাছে নিয়ে আসবি। ঠিক আছে মাতবর সাহেব। এদিকে নিতাই তার জমির কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিল। অমন সময় রাস্তায় গোপালের সাথে নিতাইয়ের দেখা হয়ে গেল। ভালোই হলো তোকে রাস্তায় পেয়ে গেলাম। আমি তোর খোঁজেই তোর বাড়ি যাচ্ছিলাম। আমাকে কেন খোঁজ করতেছো? তোকে আমার সাথে মাতবর সাহেব এখনই তার বাড়িতে যেতে বলেছে। আজকে আমার শরীরটা বেশি ভালো না, জমিতে অনেক কাজ করেছি। আমি কালকে গিয়ে মাতবর সাহেবের সাথে দেখা করে আসবো। ওসব কথা বলে লাভ নাই, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। এরপর নিতাই গোপালের সাথে মাতবরের বাড়ির দিকে রওনা দিল। নিতাই ভালো করেই জানে মাতবর নিতাইকে কেন ডেকে পাঠিয়েছে। গোপাল ও নিতাই হাঁটতে হাঁটতে মাতবরের কাছে পৌঁছে গেল। কিরে নিতাই, কি সিদ্ধান্ত নিলি? তুই তো আর কিছু জানালি না আমাকে। মাতবর সাহেব, দয়া করে আমাকে মাফ করে দেন। ওই জমি আপনাকে আমি দিতে পারবো না। আপনাকে আমি আমার জমি দিলে আমি না খেয়ে মরবো। তুই বাঁচবি কি মরবি এটা তোর ব্যাপার। 2 দিনের মধ্যে আমার টাকা না দিতে পারলে আমি তোর জমি নিয়ে যাব। মাতবর সাহেব, আমাকে দয়া করেন, আমার সাথে এমন কইরেন না। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নাই। যা বলছি তাই কর, সময় মাত্র 2 দিন। এরপর সেখান থেকে মনের কষ্টে নিতাই চলে এলো। হাঁটতে হাঁটতে নিতাই একটি গাছের নিচে এসে দাঁড়ালো। এই জীবন আর ভালো লাগে না। মাতবর যদি আমার ওইটুকু জমি নিয়ে যায় তাহলে আমি কি করে খাবো? নিতাই মনের কষ্টে যে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কথা বলছিল, সেই গাছের উপরে এক শাকচুন্নি বাস করত। নিতাইয়ের কথা শুনে শাকচুন্নি গাছের উপর থেকে নিচে নেমে এলো নিতাইয়ের সামনে। ওমা, এ আমি কি দেখছি? এটা কি শাকচুন্নি? কিরে নিতাই, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আমি তোর কোনো ক্ষতি করব না। আমাকে তুই চিনতে পারছিস? না, আমি তোমাকে চিনতে পারিনি। তাছাড়া আমি তোমাকে কি করে চিনবো? তুমি তো একটা শাকচুন্নি। তুই মনে করে দেখ, কিছুদিন আগে সন্ধ্যাবেলা তুই এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলি, তখন তোর পায়ে একটি কাচের বোতল ধাক্কা লাগে। তখন তুই বোতল হাতে নিয়ে এই গাছের উপর ছুঁড়ে মেরেছিলি, আর তখনই কাচের বোতল ভেঙে যায়, আর আমি সেখান থেকে মুক্তি পাই। হ্যাঁ, আমার মনে পড়েছে। কিন্তু তুমি ওই কাচের বোতলের ভিতর কি করছিলে? অনেক বছর আগে এক প্রান্তিক আমাকে মন্ত্র পড়ে ওই কাচের বোতলে বন্দি করে রেখেছিল। তোর কারণে আমি ওই কাচের বোতল থেকে মুক্তি পেয়েছি। তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? আমার এক খণ্ড ধানি জমি আছে, আর সেই জমি মাতবর আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তাই আমার মন খারাপ। তুই কোনো চিন্তা করিস না, তোর জমি মাতবর নিতে পারবে না। তুই আমার জীবন বাঁচিয়েছিস, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তুই এখন বাড়ি যা, আমি মাতবরকে এমন শিক্ষা দেব, তোর জমিতে মাতবর আর কোনোদিনও যাবে না। শাকচুন্নির কথা শুনে নিতাই অনেক খুশি হলো। তারপর সেখান থেকে নিতাই বাড়ি চলে গেল। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মাতবর এক বিচার শেষ করে গোপালকে সাথে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ঠিক অমন সময় রাস্তায় মাতবর ও গোপালের সামনে শাকচুন্নি এসে হাজির হলো। চোখের সামনে মাতবর ও গোপাল শাকচুন্নিকে দেখে ভয় পেয়ে গেল। কিরে মাতবর, কোথা থেকে আসলি? এই শাকচুন্নি, তুই আমার পথ আটকালি কেন?
আজকে আমি তোর ঘাড় মটকে রক্ত খাবো। আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার ঘাড় মটকে রক্ত খাবি? তোর এত বড় সাহস, তুই নিতাইয়ের জমির উপর লোভ করিস, ওর জমি জোর করে কেড়ে নিতে চাস। আজকে আমি তোর ঘাড় মটকে রক্ত খাবো, তোর রক্ত দিয়ে হোলি খেলবো। আমার ভুল হয়ে গেছে, আমি নিতাইয়ের কাছে আর জমি চাইবো না, আমাকে মাফ করে দাও। তুই যদি নিতাইয়ের জমি না নিস তাহলে আমি তোকে মারবো না, মাফ করে দেব। আমি আর কোনোদিন নিতাইয়ের কাছে জমি চাইবো না, তুমি শুধু আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, যা, আমি তোকে ছেড়ে দিলাম। এরপর শাকচুন্নি সেখান থেকে চলে গেল, আর মাতবর ও গোপাল সেখান থেকে জান নিয়ে পালিয়ে গেল। পরের দিন বিকেল বেলা শাকচুন্নি নিতাইয়ের সামনে এসে হাজির হলো। কিরে নিতাই, কোথায় যাচ্ছিস তুই? জমিতে কাজ করতে। আমি মাতবরকে বলে দিয়েছি, মাতবর আর তোর ওই জমিতে যাবে না। তাহলে তো ভালোই হয়েছে, তুমি আমার অনেক বড় উপকার করেছো। এ আর কি উপকার করলাম, তুই আমাকে মুক্তি দিয়েছিস, আমার জীবন বাঁচিয়েছিস। তোর যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাকে বলবি। নিতাই মনে মনে ভাবলো, আমার তো একটা ভালো ঘর নেই, আমি ওর কাছে একটা নতুন ঘর চাই, দেখি ও কি বলে। দেখো, আমার ঘরটা ভেঙে গেছে, আমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে একটি নতুন ঘর ও একটি গরু দিতে পারবে? এটা কোনো ব্যাপার না, তুমি বাড়ি যাও, আমি তোমাকে ঘর করে দিচ্ছি ও একটা নতুন গরু এনে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর শাকচুন্নি নিতাইকে একটি নতুন ঘর তৈরি করে দিল এবং একটি গরু এনে দিল। নিতাই নতুন ঘর ও গরু পেয়ে অনেক খুশি হলো। মাতবর সাহেব, নিতাইয়ের এত টাকা পয়সা কি করে হলো? তুই কিভাবে বুঝলি নিতাইয়ের অনেক টাকা পয়সা হয়েছে? নিতাই নতুন ঘর তৈরি করেছে, আবার গরুও কিনেছে। কি বলছিস তুই? তার মানে ওই শাকচুন্নি নিতাইকে এসব কিছু করে দিয়েছে? মাতবর সাহেব, এভাবে চললে তো নিতাই আপনার থেকেও ধনী হয়ে যাবে। তুই আগামীকাল তান্ত্রিকের কাছে যাবি আর আমার এখানে নিয়ে আসবি, তারপর দেখ আমি কি করি। ঠিক আছে মাতবর সাহেব। পরের দিন গোপাল মাতবর সাহেবের কথা মতো তান্ত্রিকের কাছে গেল এবং তান্ত্রিককে সাথে করে নিয়ে মাতবর সাহেবের বাড়িতে এলো। কি হয়েছে মাতবর সাহেব, আমাকে এত জরুরি খবর দিলেন কেন? এরপর মাতবর সাহেব তান্ত্রিককে সবকিছু খুলে বললেন। তান্ত্রিক মাতবরের সব কথা শুনে বলল, মাতবর সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে ওই শাকচুন্নিকে বন্দি করব। হ্যাঁ, তুমি চলো, এখনই যাই, ওই শাকচুন্নিকে বন্দি করি। ঠিক আছে, চলেন। এরপর তান্ত্রিককে নিয়ে মাতবর সাহেব শাকচুন্নিকে ধরার জন্য ওই গাছের নিচে গেল। শাকচুন্নি তান্ত্রিককে দেখে সেখান থেকে পালিয়ে গেল আর কোনোদিন ফিরে এলো না।